হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখো যে তোমার ট্রানজিয়েন্ট ইন আরএলসি সার্কিটে বুঝবা যে তিনটা পিরিয়ড থাকে, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড আর স্টেডি স্টেট পিরিয়ড। এর মধ্যে যে ট্রানজিয়েন্ট পিরিয়ডে তোমরা ব্রেকিং কারেন্ট কেন বলতেছো, কারণ হচ্ছে ব্রেকারটা খুলে যাচ্ছে এই ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে মাত্র হচ্ছে তোমার ওই ফল্ট কারেন্টটা মেক হইতেছে জন্য এই কারেন্টের নাম হচ্ছে মেকিং কারেন্ট। আর স্টেডি স্টেট পিরিয়ডের আগেই তোমার হচ্ছে আর্কটাকে ক্লিয়ার করে দেখো পিওর সাইন ওয়েভ তোমার চলে আসতেছে, তার মানে হচ্ছে এখানে ফল্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা পরে যাই। এই দেখো বিভিন্ন ধরনের এখানে একটু থিওরিটিক্যাল লেখা আছে, এর মধ্যেই তোমার মেকিং কারেন্ট এবং ব্রেকিং কারেন্টের তোমরা ডেফিনেশন খুঁজে পাবো। আমি যা যা বললাম এটা মেকিং কারেন্ট দেখো, আর এটা ব্রেকিং কারেন্ট, এতক্ষণ যা যা বললাম তোমরা এটা একটু রিডিং করলেই পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো যে এইখানে একটা ইকুয়েশন দিছে, ইকুয়েশন তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট জানো যে তোমার একটা ট্রানজিয়েন্ট কারেন্টের বেশ ডিস্ট্রিবিউশন হবে। ট্রানজিয়েন্ট কারেন্টের মধ্যে তোমার এসি এবং ডিসি দুইটা পার্টি থাকে, এই জন্য হচ্ছে তোমাদের ম্যাগনিটিউডটা প্রথমে ট্রানজিয়েন্ট সাব ট্রানজিয়েন্ট যে পিরিয়ডটা সেখানে বেশি হয়ে যায়। আর এই যে অবশ্যই দেখো একটা চিত্র দেখে বুঝতে পারতেছো এই কারেন্টের নাম কি বললাম, ব্রেকিং কারেন্ট, আর এটা হচ্ছে মেকিং কারেন্ট। তাহলে ব্রেকিং এর চেয়ে মেকিং কারেন্ট অবশ্যই বড়, এবং কত গুণ বড় সেটার একটা ইকুয়েশন এটা সলভ করছে। ইকুয়েশন বুঝতে পারবে না, জাস্ট জানো মেকিং কারেন্টটা হচ্ছে ব্রেকিং কারেন্টের হচ্ছে 2.5 গুণ বড়, এটা জানলেই হবে। না ম্যাথ আসবে না তোমাদের, এখান থেকে আমি গ্রাফ দেবো তোমাদের, গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে বলবো কোনটা মেকিং কারেন্ট। আমি দেবো না, তোমরাই একটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এরপরে আসো আমাদের আজকের যেটা মেইন যে পড়াশোনাটা, সেখানে আসি আমরা। এখানে একটা 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর ধরো, এই 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের তোমার একটা শর্ট সার্কিট ফল্ট হয়েছে। ফল্ট হওয়ার পরে আমরা জাস্ট একটা ফেজে ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজটা এবং কারেন্টটা সেটা নিয়ে একটু স্টাডি করব। এটাই ছিল লাস্ট ক্লাসে, কেউ বুঝছিল? তোমার তাহলে আমাদের বলছুন বলো তো যে আমাদের এই পিরিয়ডটা কি পিরিয়ড, এই যে ডট লাইনের আগের পিরিয়ডটা সাব ট্রানজিয়েন্ট, আর এটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। এটা দেখো, এটা হচ্ছে আমাদের সেই ওয়াই ফেজের ফল্ট কারেন্টটার এক্সিস হচ্ছে বা গ্রাফ হচ্ছে এটা, আর সেই ওয়াই ফেজের ব্রেকারের অ্যাক্রসের যে আমাদের ভোল্টেজটা সেটা গ্রাফ হচ্ছে। এখন দেখো যে আমাদের এই যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডটা এখান থেকে শুরু না, এখান থেকে এই যে এই পর্যন্ত ধরো দুইটা সাইকেল আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো যে ফল্ট কারেন্টটা যেটা সেটা তোমরা জিরো, ফল্ট মানে কারেন্ট তোমরা দেখতে পাচ্ছো, ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা জিরো দেখতে পাচ্ছো না? নতুন বলো তো, মনে পড়ে আজকে কি করছো? হ্যাঁ স্যার, জিরো। বলো কি জন্য জিরো? এখানে ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজটা কেন জিরো? ভোল্টেজ তো অনেক কম স্যার। ভোল্টেজ তো কম না, ভোল্টেজ তো জিরো দেখতেছি আমি। স্যার ওই যে বুঝাইছিলাম কিন্তু সাইকেলটা তো অনেক ছোট স্যার। এগুলা আবিজাবি কথা বললে হবে, পিওর ব্যাখ্যা দিছিলাম, সহজ ব্যাখ্যা। সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে কি ব্রেকারটা ব্রেক হয় না স্যার। ব্রেকারটা ব্রেক না হওয়া মানে কি, ওর মধ্যে ব্রেকারের মধ্য দিয়ে ফল্ট কারেন্টটা পাস হওয়া না। তাহলে একটা কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স কত থাকে? জিরো না? কন্ডাক্টিং পাথ, তার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকে? আর এর ভ্যালু জিরো না? তাহলে আই যত বড়ই হোক না কেন আর এর সাথে কোনো ভোল্টেজটা কত হবে? জিরো হয়ে যাবে না? এই জন্য দেখো এখানে কোনো ভোল্টেজ নাই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। বোঝা গেল এটা? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে তোমার দেখো যে ব্রেকারের অ্যাক্রসে আমরা কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। এরপরে দেখো যখন সাব ট্রানজিয়েন্ট থেকে আমরা ট্রানজিয়েন্টে যাব তখন কি এই ব্রেকারটা ব্রেক হয়ে গেল না? এখন তাহলে ব্রেকার ব্রেক হলো, তার মানে কি ব্রেকারের অ্যাক্রসে অবশ্যই ভোল্টেজ ডেভেলপ করবে, তাই না? এবং সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের কি রকম দেখতে সেটা এখানে দেখানো হয়েছে। প্রথম দেখো সাইকেল থেকে সেকেন্ড সাইকেলের ম্যাগনিটিউড বড়, সেকেন্ড সাইকেল থেকে থার্ড সাইকেলের ম্যাগনিটিউড আরো বড়। এটাও আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। মনে করো যে আমরা একটা ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে একটু আঁকি, যে এটা হলো তোমার সেই ফিক্সড কন্ট্যাক্ট, আর এই যে যেটা আমাদের সুইচের মধ্যে সেটা মুভিং কন্ট্যাক্ট। এই যে নিচেরটা এটা হচ্ছে পজিশন 1 দিলাম, এটা পজিশন 2 দিলাম, এটা পজিশন 3 দিলাম। আর পজিশন 1 এর জন্য আমাদের ড্রপটা হচ্ছে এটা ব্রেকারের অ্যাক্রসের ড্রপ,
2 এর জন্য এটা, আর 3 এর জন্য মনে করো এটা দিলাম। তাহলে এই যে এতটুকু যে তোমার দূরত্বটা অতিক্রম করতেছে, এখানে তোমার ভোল্টেজ তো তুমি ব্রেক করে দিলা, মানে ব্রেকারটা তো তুমি ব্রেক করলা, তাই না? ব্রেক করা মানে কি রাস্তাটা খালি হয়ে গেল, কিন্তু তখনও তুমি দেখতেছো কারেন্ট পাস হইতেছে। এটা কেমন সম্পর্ক? আর্কের জন্য দেখো যে এটা কিন্তু এই কারেন্টটার নাম কি তাইলে বলতো? আর্কিং কারেন্ট। যেখানে এখানে যে কারেন্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আর্কিং কারেন্ট। 1 নাম্বার পজিশনে দেখো যে তোমার যে আর্কটা উৎপন্ন হইতেছে তার যে দূরত্বটা এর চেয়ে 2 নাম্বার পজিশনের আর্কের দূরত্বটা বেশি না? 3 নাম্বারের দূরত্ব সবচেয়ে বেশি না? আর দূরত্বের সাথে কি বৃদ্ধি হয়? রেজিস্ট্যান্স না? রেজিস্ট্যান্স তাহলে বাড়তেছে না 1 থেকে 2 থেকে 3 এ? দেখো যে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের কি কারেন্টের ম্যাগনিটিউড মোটামুটি সমান না, যে 3টা সাইকেল আছে এখানে, কিন্তু সাবট্রানজিয়েন্ট না, ট্রানজিয়েন্ট পিরিয়ড এই যে এইটা সমান, কিন্তু সাবট্রানজিয়েন্টে দেখো সাবট্রানজিয়েন্টে যে মেকিং কারেন্টটা কিন্তু অনেক বেশি। সাবট্রানজিয়েন্ট পিরিয়ড তাহলে আমরা বলতে পারি যে কারেন্ট সমান কিন্তু রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে। তাহলে দেখো যে 1 নাম্বার পজিশনে রেজিস্ট্যান্স একটু কম থাকার কারণে এই আর এর সাথে তুমি যখন এই কারেন্টটা গুণ দিবা ভোল্টেজের ম্যাগনিটিউডটা সবচেয়ে ছোট হয়ে যাবে। এরপরে যখন 2 নম্বরে যাবা রেজিস্ট্যান্স একটু বাড়লো না? কিন্তু এই সেম কারেন্টের সাথেই কিন্তু তুমি ওই বেশি রেজিস্ট্যান্সটা গুণ দিতেছো, এই জন্য দেখো ভোল্টেজের ম্যাগনিটিউড একটু বাড়লো। 3 নম্বর পজিশনে দেখো তোমার আর্কের লেন্থ সবচেয়ে বেশি, এখানে কারেন্টটা আগের কারেন্টই আছে, তাহলে এই আই এর সাথে এই রেজিস্ট্যান্সটা গুণ দিবা, তাহলে দেখো এই যে ম্যাগনিটিউডটা সবচেয়ে বেড়ে গেছে। বোঝা গেল? এখন ট্রানজিয়েন্ট পিরিয়ডের ভোল্টেজটা কি কেন প্রথমে কম থেকে তারপর বেশি হয়। এরপরে দেখো যে আমাদের স্টেডি স্টেট পিরিয়ডে যাওয়ার আগে এখানে একটা স্পাইক দেখতে পাচ্ছ, নজরুল বল। এই স্পাইকের যে ভোল্টেজটা সেটার নাম রিস্টার্টিং ভোল্টেজ, আরেকটা নাম আছে, এটা তো এখানে লেখা আছে, দুইটাই এখানে লেখা আছে, আরেকটা নাম বলো। ট্রানজিয়েন্ট রিকভারি, তাই না? এটা কেন হয় বলতো নজরুল? বাস্তবে তো আমার ফলটা এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপরও কেন আমার এখানে একটা তো পিক ভোল্টেজ দেখাচ্ছে, এর সাথে কি পাওয়ার ফ্যাক্টরের সম্পর্ক আছে? তুমি কি লাস্ট পর্যন্ত ছিলে ক্লাসে, তুমি মাঝখানে চলে গেছো? তাহলে তো সমস্যা, আমরা তো ওখান থেকে মেইন পর্যন্ত স্টার্ট করছি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে দেখো যে তোমার সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে কিন্তু ফলটা ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং সাইনের সুন্দর একটা সাইনের চলে আসছে, তাই না? কিন্তু এখানে দেখো অ্যাক্রসে যদি তুমি কারেন্টের ভোল্টেজের অ্যাক্রসে যাও, ব্রেকারের অ্যাক্রসে এখনো কিছু মানে ভোল্টেজের পিক তোমরা দেখতে পাচ্ছ, বা এটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা রিস্ট্রাইকিং ভোল্টেজ। এই জিনিসটা কি তোমার রিস্ট্রাইকিং ভোল্টেজ বলতে বোঝাচ্ছে আর্কটা পুনরায় যদি তোমার ব্রেকারের অ্যাক্রসে গঠিত হওয়ার চেষ্টা করে সেই ভোল্টেজটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। এই কেন হয় এখন আমি দেখাবো। আচ্ছা, এরপরে যে এরপরের পেজটাতে একটা তুমি গ্রাফ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই জিগজ্যাগ নীল কালারে, এই গ্রাফটা কোনটা বলতো? ব্রেকারের অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ সেই গ্রাফটা না, যে ট্রানজিয়েন্ট পিরিয়ডে দেখো জিগজ্যাগ, এবং এটার উপর একই সাথে একই গ্রাফে যদি তুমি ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা আঁকো, তাহলে তুমি যে গ্রাফটা দেখতে পারবা সেটা হচ্ছে এই গ্রাফটা। বুঝতে পারছো? যে ডট ডট সবুজ কালারের যে সাইন ওয়েভটা সেটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট, তাই না? ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে যে ফল ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আবার ওই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা চলে আসছে। তাহলে এই যে তোমার এই গ্রাফটাকে যদি এটার উপরে বসায় দাও, তাহলে ওদের নিচে গ্রাফটা পাবো। এখন আসো যে এই ট্রানজিয়েন্ট ভোল্টেজটা কেন তৈরি হইতেছে নতুন করে সেটা আমরা দেখো। ট্রানজিয়েন্ট ভোল্টেজটা কি সেটা বুঝতে পারছো না? ট্রানজিয়েন্ট ভোল্টেজটা বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা বা রিস্ট্রাইকিং ভোল্টেজটা যে কোনো একটা নামই কিন্তু দিতে পারি, ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ আর রিস্ট্রাইকিং ভোল্টেজ। এটা তোমরা বলবা কি যে ফল্ট ক্লিয়ার হওয়ার পরেও যে ভোল্টেজটার কারণে পুনরায় ব্রেকারের অ্যাক্রসে আর্ক তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে, সেটাই হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। তোমরা এই যে এখানে একটু আছে, এটা একটু পড়বা তাহলে বুঝতে পারবে। এখন আমরা যে কিছু জিনিস স্কিপ করে বলবো, এখানে কিছু জিনিস আমি স্কিপ করবো, এখানে এটা লাগবে, এই জিনিসটা পরে আমি আসবো, কিন্তু আগে তোমাদেরকে এই যে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা
কিভাবে আর্টকে আবার নতুন করে নিয়ে আসে সিস্টেমে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা যে জিনিসটা দেখতে পারতেছো, তোমরা আগের যে গ্রাফটা দেখছো, যে সিনারিওটা দেখছো, সেটা কি জিনিস ছিল বলো তো? একটা ফল্ট হওয়ার পরে সেটা শর্ট সার্কিট ফল্ট হয়েছে, যে কোনো একটা ফেজে ফল্ট কারেন্ট তোমরা দেখছো, আর ওই ফেজের ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজ তোমরা দেখছো, তাই না? এখানে যখন নতুন মানে দুইটা ওখানে তুমি গ্রাফ দেখছো, একটা কারেন্টের একটা ভোল্টেজ, সেই গ্রাফ দুইটা হচ্ছে এখানে দেখো লাল কালারের যেটা সেটা হলো আর্ক ভোল্টেজ। এটা কিসের অ্যাক্রসে দেখি আমরা? ব্রেকারের অ্যাক্রসে সোর্স আর্ক ভোল্টেজ। তাহলে এটা কোথায় তৈরি হবে? এই যে এই ভোল্টেজ সোর্স ভোল্টেজের ব্রেকারের অ্যাক্রসে তৈরি হয়েছে না? এবং এই ভোল্টেজের নাম কি বললাম? আর্ক ভোল্টেজ না? এটা হচ্ছে তোমার এই যে লাল কালারের এই ভোল্টেজটা, এই যে এখানে লেখা আছে যে আর্ক ভোল্টেজ। আর এই কারেন্টের নাম কি তাহলে দিবা বলো তো? সবুজ কালারের কারেন্টের নামটা আর্ক কারেন্টই দিবা, তাই না? আর্ক কারেন্টই দিবা। সো এই যে দেখো আমরা যখন আর্ক কারেন্ট বলবো, এই যে আর্ক কারেন্টই দিলাম। আর সিস্টেম ভোল্টেজ দেখো, সিস্টেম ভোল্টেজ কোনটা? সিস্টেম ভোল্টেজ হলো সোর্সের ভোল্টেজটা, জেনারেটর সিনক্রোনাস জেনারেটরের যে ভোল্টেজটা, তাহলে সিস্টেম ভোল্টেজটা এখানে বলা আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে এখানে বলো যে এই সিস্টেমটা যে লোডটা ইউজ করা হয়েছে, জেনারেটর থেকে তো ট্রান্সমিশন লাইনে কোনো লোডেই গেছে, তাই না? মানে লোড যেটা ইউজ করা হয়েছে, তোমাদের এত 4 বছরের পড়াশোনা থেকে আমাকে বলো যে এই সিস্টেমটা কি সিস্টেম একটা, এটা কি মানে যে লোডটা ইউজ করা হয়েছে সেটা রেজিস্টিভ লোড নাকি ইন্ডাকটিভ লোড নাকি ক্যাপাসিটিভ লোড? এবং এখানে পাওয়ার ফ্যাক্টরটা কি? মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউজ হয়েছে নাকি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর? রিলেটিভ পাওয়ার রেজিস্টিভ লোড, তাই না? তুমি কি দেখে নিছো নাকি? না স্যার। নাকি বুঝে বলবা? না স্যার, বুঝে বলছো? কারেন্টের দিক আর আমার একই দিকে থাকবে না স্যার। সেম ফেজে আছে, তাই না? এই দেখো এখানে আর কারেন্ট আর ভোল্টেজ এবং সিস্টেম ভোল্টেজ কিন্তু সেম ফেজে আছে। কারেন্ট এবং ভোল্টেজ যখন সেম ফেজে থাকবে তখন লোডটা কি ধরনের লোড? রেজিস্টিভ লোড। আর কারেন্টটা যদি ল্যাগ করে তাহলে ভোল্টেজের থেকে, তাহলে সেটা কি লোড? এগুলোই তোমাদের ভাইভাতে ধরবে কিন্তু কিছুদিন পরে। এইগুলো ক্লিয়ার যদি না হও বাবা, তাহলে কিন্তু সমস্যা। ইন্ডাকটিভ লোড, কারেন্ট যেখানে ল্যাগ করবে ভোল্টেজ থেকে, এটা হলো ভোল্টেজ, এটা হলো কারেন্ট। পরীক্ষাও দিছেন স্যার। ইন্ডাকটিভ পরীক্ষাতেও দিছেন। পরীক্ষা দিছো, তাই না? আপনি তো আমি তো তোমাদের আর ইনফরমেশন দিছিলাম। এক্সামও দিছিলেন স্যার। আর ক্যাপাসিটিভ লোড হচ্ছে কারেন্টটা লিড করবে উপরের দিকে থাকবে। এই যে এই সিস্টেম ওটা এই যে ডায়াগ্রামগুলো কিন্তু ফেজর ডায়াগ্রাম। এটা হচ্ছে তোমার কি ডায়াগ্রাম? এটা হচ্ছে টাইম ডোমেইনের ডায়াগ্রাম, সময়ের সাথে যে পার্থক্যটা, গ্রাফের পার্থক্যটা, এটা হলো ফেজর ডায়াগ্রাম। বুঝতে পারছো? এই জিনিসে তুমি যদি মানে এই জিনিসটা ফেজর ডায়াগ্রাম আঁকতে চাও তাহলে এই যে ভোল্টেজ মনিটর এটা কারেন্ট ঠিক আছে না? জি স্যার। সেম ফেজে আছে না? জি স্যার। আর সেটা আর এটা দেখো এখানে দেখো ম্যাগনিটিউড কিন্তু পার্থক্য আছে, তাই না? এখানে তোমার আর যেটা ভোল্টেজ দেখতে পাচ্ছ সেটা ম্যাগনিটিউড হচ্ছে আর কারেন্ট ম্যাগনিটিউড বেশি, আর যে সিস্টেম ভোল্টেজ ম্যাগনিটিউড বেশি। ম্যাগনিটিউড বেশি আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে আমরা আই যে লিখছি, আইটার ম্যাগনিটিউড কম না, বি এর ম্যাগনিটিউডটা বেশি না? জি স্যার। কিন্তু ডিরেকশন সেম দিকে না? জি স্যার। ডিরেকশন সেম বলতে বোঝাচ্ছে আমরা একই সাথে এরা চলতেছে বা সেম ফেজে আছে। সো এটা হলো একটা রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোডে তাহলে তুমি দেখো যখন আমরা আগের এই ছবিটা আঁকছি তখন দেখো যে যখন আমাদের ফল্টটা ক্লিয়ার হয়ে গেছে তখন একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ দেখতে পাচ্ছি না? জি স্যার। তো রেজিস্টিভ লোডে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই জায়গায় যদি ফল্টটা ক্লিয়ার হয়ে যায় তখন হচ্ছে আমরা কোনো এই যে আর্ট এক্সটিংশন হয়ে গেছে, তার মানে ফল্টটা ক্লিয়ার করছে। এই জায়গায় কিন্তু কোনো স্পাইক আমরা দেখতে পাচ্ছি না স্যার। তার মানে কি আমরা বুঝতে পারতেছি রেজিস্টিভ লোডে তোমার কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ স্ট্রাইক করে না বা ট্রান্সিয়েন্ট রিকভারি ভোল্টেজ থাকে না। তার মেইন কারণ হচ্ছে সিস্টেম ভোল্টেজটা সাথে হচ্ছে তোমার যে ফল্ট বা আর্ক ভোল্টেজটা বা আর্ক কারেন্টটা সেম ফেজে থাকে। সবই যখন একসাথে জিরো হয় এই মোমেন্টে কি অন্য কোনো ভোল্টেজ সোর্স আছে যেটা তোমার রিস্ট্রাইকিং ভোল্টেজকে নিয়ে আসতে পারবে? কিন্তু তোমরা এখন সেকেন্ড চিত্রটা দেখো, এটা হচ্ছে তোমাদের ওই যে আগের যে চিত্রটা সেটা। এখানে দেখো আর্ক ভোল্টেজ এবং আর্ক কারেন্ট এটা দুটো কিন্তু সেম ফেজে আছে, কিন্তু সিস্টেম ভোল্টেজটা যেটা সেটা দেখো তোমার সেম ফেজে কিন্তু নাই। তুমি এখানে ফল্ট ক্লিয়ার করে ফেলছো, ব্রেকারের অ্যাক্রসে তুমি বাতাস পাস করে বা তেল দিয়ে বা এসএফসি গ্যাস দিয়ে তুমি এখানে আর্কটাকে ক্লিয়ার করে ফেলছো,
যে আর্ক এক্সক্লুশন করে ফেলছো, কিন্তু নতুন একটা আবার ভোল্টেজ পা আসছে যেটা ওদের সাথে সেন্টেন্সে ছিল না, এটা হচ্ছে আমাদের সিস্টেমেরই ভোল্টেজ, সেটা কি করবে ওই ব্রেকারে অ্যাক্সেসে চলে আসার চেষ্টা করবে। মানে ব্যাপারটা এরকম না যে তোমার এটা একটা ধরো সার্কিট, এটা তোমার জেনারেটর, এটা হচ্ছে তোমার ব্রেকার, এটা হচ্ছে লো। তুমি এখানে হচ্ছে যে এই মুভমেন্টটা জিরো পয়েন্টটাতে এখানে যে আর্কটা ক্রিয়েট হয়েছে এটা বাতাস পাস করে তুমি ক্লিয়ার করে ফেলছো, কিন্তু এই ভোল্টেজটা আর এই যে এখানকার আর্কের যে তোমার কারেন্টটা বা আর্ক ভোল্টেজটা সেটা কিন্তু সেম ফেজে এখানে নাই, বুঝতে পারছো? তখন কি হবে, এই ভোল্টেজটা তোমার ব্রেকারের অ্যাক্রসে চলে আসবে, বুঝতে পারছি ব্যাপারটা? তখন দেখো যে এই সিস্টেম ভোল্টেজটা ব্রেকার অ্যাক্রসে এসে ওই যে ব্রেকার অ্যাক্রসের যে বাতাসটা তাকে আবার আয়োনাইজ করে ফেলার চেষ্টা করবে, রিস্ট্রাইক বলতে হচ্ছে পুনরায় স্ট্রাইক করা যায়। তাহলে এই যে এই ব্যাপারটা এটা বলা হয়, আমরা এই সময় যে স্পাইক দেখতে পাচ্ছি ভোল্টেজে সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা রিস্ট্রাইকিং ভোল্টেজ। এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা দেখো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা যে ভোল্টেজটা পাই সেটার নাম হবে রিকভারি ভোল্টেজ। ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ আর রিকভারি ভোল্টেজ কিন্তু দুটো ডিফারেন্ট। ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ হচ্ছে জাস্ট এই মোমেন্টের স্পাইকের ভোল্টেজটা, যেটা হচ্ছে তোমার ওই যে এই সিস্টেমে কি নেচারে তাইলে ইন্ডাকটিভ নেচারের না, কিভাবে বুঝতে পারতেছ? সিস্টেম ভোল্টেজটা এখন আমাদের বলতো লিড করতেছে না ল্যাগ করতেছে, আর কারেন্ট বা ভোল্টেজ থেকে ল্যাগ করতেছে। শিওর সিস্টেম ভোল্টেজটা কি লিড না ল্যাগে? সিস্টেম ভোল্টেজটা ডট ডট সবুজ নীল কালারের যে লাইনটা সেটা কি লিড করতেছে না ল্যাগ করতেছে? লিড করতেছে। লিড করতেছে। বুঝে বলছো নাকি না বুঝে বললা? বড় স্যার ডাটা তো বড় বড় তুমি বড় ছোট হিসাবে আসছে কিভাবে? লিড ল্যাগের সাথে তোমার হচ্ছে সেম ফেজে থাকা, আগে থাকা বা সময় পিছায় থাকা। তুমি বলতো কিভাবে বুঝছো? গত ক্লাসে বললাম আগে শুরু হয়েছে, ভেরি গুড। তুমি চিল্লা ক্লাস তাই না? এই দেখো তোমরা আমি দুইটা সাইকেল আগে দেখছিলাম লাস্ট ক্লাসে, মনে করো যে আমি একটা সাইকেল, এটা একটা সাইনোসয়েড হবে, এটা আরেকটা সাইনোসয়েড হবে, 1 নাম্বার 2 নাম্বার। বাকি দুইজন বলো তো এই 1 আর 2 এর মধ্যে কোনটা লিড করতেছে কোনটা ল্যাগ করতেছে? স্যার 1 নাম্বারটা লিড করতেছে। 1 নাম্বারটা লিড করতেছে। এই যে এবার বুঝতে পারছো। দেখো আমরা এই যে এত কিন্তু একটা স্ক্রিনশট নিছি জাস্ট, আমরা যদি পিছনে ফিরে যাই, একটু আগে ফিরে যাই, তাহলে দেখো এই ওয়েভটা যখন জিরোতে আসছে, এই 2 নম্বর ওয়েভটা তার একটু কিছুক্ষণ পরে জিরোতে আসছে না, একটা 30 এ শুরু হয়ে একটা 60 দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ তাই কি বুঝছ না? সো এই তাহলে 1 নাম্বারটা লিড করতেছে আমরা বলতে পারতেছি না। এমনি ভাবে যে টিভি ছবিটায় দেখো যে আমাদের 3 আগে শুরু হয়েছে তাই না, এর আগে 0 ক্রস করছে, তারপরে এসে আর কারেন্ট আর করে 0 ক্রস করছে, তাহলে আর কারেন্ট বা ভোল্টেজটা ল্যাগ করতেছে না, বা আর কারেন্টটা নিয়ে আমি বলি আর কারেন্টটা সিস্টেম ভোল্টেজ থেকে ল্যাগ করতেছে না, তাহলে এই লোডটা কি ধরনের লোড হবে? ইন্ডাকটিভ লোড আসবে। তাহলে তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা রিস্ট্রাইকিং ভোল্টেজটা জাস্ট কখন আসে? ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোডের সময়, তাই না? রেজিস্টিভ লোডের সময় সে আসবে না। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ফাইনালের জন্য, যে হচ্ছে ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরপি। দুইটা দিয়ে দেখালাম আমি, রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ দিয়ে, তোমাদের দুইটা চিত্র ড্র করে ব্যাখ্যা দিতে হবে, এক্সপ্লেইন করতে হবে যে কেন তোমাদের এখানে রিস্ট্রাইকিং ভোল্টেজ উৎপন্ন হলো না কিন্তু এখানে রিস্ট্রাইকিং ভোল্টেজ উৎপন্ন হয়েছে। ক্যাপাসিটিটা এখানে দেয় নাই, কারণ হচ্ছে তোমার বেশিরভাগ লোডই হচ্ছে ইন্ডাকটিভ। স্যার এর নিচে কি এক্সপ্লেইন স্যার এগুলো তো আসবে স্যার? হ্যাঁ এটা নিচে মোটামুটি এক্সপ্লেইন করা আছে। আমার স্যার কত আর থাকবে? 5-6 থাকতে পারে। এই স্যার রাখতেই তো স্যার 5 মার্ক দেওয়া হবে। মানে আমি 3টা করে কোশ্চেন দিতে চাইতেছি প্রত্যেক সেটে। যদি 3টা করে হয় তাহলে তো এটার মার্ক আরো কমে দিতে হবে, 4 দিতে হবে। একটা কোশ্চেন থাকবে না স্যার? একটা প্রশ্ন বলে শর্ট কোশ্চেন আমার তিনটা। শর্ট কোশ্চেন 3টা কেন স্যার? একটা 2 মার্ক, একটা 3 মার্ক, একটা 5 মার্ক। সেরকমই রাখতে চাইতেছি। সেরকমই তো স্যার হবে। তাহলে তোমাদের হচ্ছে যদি মনে করো প্রথম ভিডিও যদি 2 আর 3 না দিই, এটা তো বোর্ড কোশ্চেন থাকবে, সেটা তো 5 নাম্বারে থাকবে স্যার অন্তত। আচ্ছা দেখা যাবে। আচ্ছা তাইলে এটা বুঝলাম ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরপি। এমনি ভাবে আরেকটা জিনিস আছে যে ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অন টিআরপি। এটা একটু নিজেরা পড়ো তো, পড়ে আমাকে একটু বোঝানোর চেষ্টা করো তো একটু কি বলা হয়েছে যে ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে তাহলে তোমার
ভালো হবে, মানে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা বেশি হবে না কমবে বেশি হবে, বুঝতো আমাকে পরে বোঝানোর চেষ্টা করো, দেখি কি বুঝলাম। স্যার ফ্রিকোয়েন্সি যদি আমার 50 থেকে 100 হার্জ হয়ে যায়, হ্যাঁ সেটাই তো স্যার। হ্যাঁ এরকম। মানে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের উপর ফ্রিকোয়েন্সির প্রভাব কি এটা থেকে তোমরা বোঝার চেষ্টা করো, বোঝানোর বুঝো। যখন তো পাওয়ার ফ্যাক্টরের ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের উপর পাওয়ার ফ্যাক্টরের প্রভাবটা বুঝলাম, ফ্রিকোয়েন্সির প্রভাবটা বোঝার চেষ্টা করো। স্যার প্রথম লাইনটাই তো বুঝলাম, বুঝো না, বুঝলি কি প্রথম লাইনটাই তো বুঝলাম। বোঝো নাই উইথ দ্য ইনক্রিজ অফ ন্যাচারাল টিআরবি, হ্যাঁ এটা তো বলে দিচ্ছে তাই না, তোরই বলে দিচ্ছে, তারপর তুমি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করো। মানে প্রথম লাইনে তো ওরা বলেই দিচ্ছে, আমি যা কোশ্চেন করছি যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তোমার টিআরবি বাড়বে, টিআরবি বাড়াটা ভালো না খারাপ? খারাপ স্যার। খারাপ না, হ্যাঁ স্যার। সেটাই করতে বলতেছি যে টিআরবিটা কেন বাড়ে, এখানে এক লাইনটা বলে দিচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়লে টিআরবি বাড়বে, টিআরবি কেন বাড়লে কেন বাড়তেছে ফ্রিকোয়েন্সির সাথে সেটা বোঝার চেষ্টা করো। বাংলা তো স্যার আমাদের আটটাও বেশি হবে, আমরা তো চাই আটটা কিন্তু নাই স্যার। হ্যাঁ ফলটা ক্লিয়ার করছি, এরপর তো আমরা কোনো টিআরবি চাই না, জি স্যার। কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়লে টিআরবিটা বাড়তে পারে, তাহলে খারাপ না টিআরবিটা থাকা। এখন দেখো যে এরা যেটা বলতে চাইতেছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে টিআরবি সম্পর্কটা কি। তোমার যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তার মানে কি বলতো যে সাইকেলগুলা সাইকেলগুলো বাড়বে, বাড়বে। আমার ট্রানজিয়েন্ট পিরিয়ড, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্ট্যাটিক পিরিয়ডের এগুলো সাইকেলগুলো কমে বাড়বে। আসবে। ফ্রিকোয়েন্সির সাথে সময় সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? জি স্যার। সাইকেল বাড়া মানে কি ওই সময়গুলো কমে আসা না? জি স্যার। আর তোমার ওই যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড বলতেছো, ট্রানজিয়েন্ট পিরিয়ড বলতেছো, এই পিরিয়ড সময়গুলি যদি কমে আসে ব্রেকারটার উপরে স্ট্রেস বেশি পড়বে না? জি স্যার। আগে যেটা 2 সাইকেল ছিল 2/50 করতে পারতা, ফ্রিকোয়েন্সি বেড়ে যদি তোমার 50 থেকে 70 হার্টজ হয়, 2/70 যদি করো সময়টা কমে আসতেছে না? এই কম সময়ের মধ্যে এখন ব্রেকারটাকে তোমার ওপেন করে দিতে হবে না, এবং এটার মেকানিজমের জন্য তোমার ব্রেকারের উপর প্রেসার বেশি পড়তে কম হবে, সময় ব্রেকার যদি আমি করে দিয়েছি তাহলে তো আমার ওই আরেকটা তো বাড়বে। তাই না? আর এটা খারাপ না? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। এটাই লিখে দিতে যে ফ্রিকোয়েন্সির সাথে টিআরবির প্রভাবটা কি, দুইটাই ইম্পর্টেন্ট। এর মধ্যে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের সাথে টিআরবির প্রভাবটা একটু বেশি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো কিছু জিনিস তোমরা স্কিপ করবা, এগুলো একটু স্কিপ করবা, এখানে তেমন কিছু নাই। এখানে একটা বিশাল ডেরিভেশন আছে, এটা তোমাদের স্কিপ করে দিই আমি, তোমরা জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এই স্লাইড থেকে রাখলাম। আচ্ছা এখানে একটা জিনিস আসতেছে তোমার রেজিস্ট্যান্স সুইচিং, এটা একটু তোমাদের দেখতে হবে। তার আগে এই যে তোমরা বললা যে ফ্রিকোয়েন্সির সাথে টিআরবির সম্পর্কটা দেখতে পারলা, ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সিটা, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসতে হবে না আমাদেরকে, ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা সেটার ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসতে হবে। সেই ফ্রিকোয়েন্সি ওই যে তুমি একটা ডিরাইভেশন যে বললাম যে স্কিপ করো, সেই ডিরাইভেশনে তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজে একটা ফ্রিকোয়েন্সি ওরা ডিরাইভ করে আনছে, সেটা হচ্ছে এই যে এই ফ্রিকোয়েন্সিটা, সেটা পরেও আছে আমি দেখাই। এখানেও আছে, দেখো এই সার্কিটটা তো তোমরা একটু আগে দেখলাম না, রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাক্ট্যান্স থাকবে, এখানে সিস্টেমে ক্যাপাসিট্যান্সও রাখছে। এই এটা সেই ব্রেকারটা, ব্রেকারের অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স আছে, এটার কাজ আমি পরে বলতেছি, কিন্তু বাকি সিস্টেমটা আগেই সিস্টেমটা না ট্রানজিয়েন্ট আরএল সার্কিট, কিন্তু এখানে আরএল সি সার্কিট, তাই না? এখন এই যে ইকুয়েশনটা তোমরা যদি সলভ করো, এখানে ডিরাইভেশন দেওয়া আছে, বিশাল ডিরাইভেশন,
সলভ করলে তোমরা হচ্ছে সেই ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা যে সেটা তোমার ইকুয়েশনকে সলভ করে এখানে নিয়ে আসছো। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা এতগুলি বিষয়টি সলভ করতে হবে। এটা তোমাকে স্কিপ করতে বলতেছি, এটা পড়তে হবে না, জাস্ট কি বলতেছি সেটা বুঝো। এখন যেটা বলতেছি এটা আমি পড়াই নাই, মানে আমি বলতেছি এটা তোমরা স্কিপ। আচ্ছা এখন দেখো যে এই ফ্রিকোয়েন্সিটা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের যেহেতু ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কম থাকা ভালো না বেশি থাকা ভালো? কম থাকা ভালো। এবং সেটা কত পরিমাণ কম? সবচেয়ে মিনিমাম না? কারণ হচ্ছে এরপরেই তো ফলটাকে আমরা ক্লিয়ার করে দেখতে চাই, কিন্তু এই ফ্রিকোয়েন্সি এই ভোল্টেজটার কারণেই তো আমরা রিস্ট্রাইকিং ভোল্টেজটা দেখতেছি, তাই না? তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কম মানে জিরো থাকা ভালো। জিরো হলে আমার সব জিরো হয়ে যাবে না তো স্যার? না, এইটা হচ্ছে ওই তোমার আর ভোল্টেজটা, সেটা সিস্টেম ভোল্টেজকে আমরা যে করতেছি, তিনটা ছিল না সিস্টেম ভোল্টেজ, আর ভোল্টেজ, আর কারেন্ট। এটা হলো আমাদের সেই আর ভোল্টেজটা যেটা, সেটার ফ্রিকোয়েন্সি। আর ভোল্টেজটা থেকেই তো রিস্ট্রাইকিং ভোল্টেজটা আসে, তাই না? সো সেই দেখো, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা জিরো হয়ে গেলেও সিস্টেম ভোল্টেজটা তো তোমার থাকতেছে, সেটা তো আমরা চাই, তাই না? জি স্যার। এখন এইটা জিরো করে দিতে হবে না যদি আমরা সুন্দরভাবে রাখতে চাই। এটা জিরো কখন হবে বলতো? এফডি সমান জিরো আমরা কখন লিখতে পারি? পুরো টার্মটাকে জিরো আমরা এখানে দেখো, টার্মের ভিতরে কি কি আছে? এল আছে, সি আছে এবং একটা আর আছে। আরটা আর এর মান 0 হবে তখন আর এর মান জিরো হইলে তো এটা ইনফিনিটি হয়ে যাবে না? 1/r না, 1/r মানে তো ইনফিনিটি। লোড দেখো যে লোড কমাইতে হবে স্যার। এই আরএলসি সার্কিটটায় ব্রেকারের সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। এই রেজিস্ট্যান্সটাই হচ্ছে তোমার এই ফ্রিকোয়েন্সি ইকুয়েশনে এই আরটা। তাহলে তোমরা আমাকে এই আর এর ভ্যালুটা বের করে দেখাবা। লাস্ট ক্লাসে আমি বের করতে বলছিলাম, কে ছিল ক্লাসে? তুমি ছিলা? আচ্ছা তুমি আজকে বের করবা। এখানে আমি ইকুয়েশনটা রাখলাম, তোমরা এফডি সমান 0 লিখে আর এর ভ্যালুটা বের করবা। তাহলে ব্রেকারের অ্যাক্রসে তোমরা সেই মানের একটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে লাগায় রাখতে পারো, তখন তুমি বলতে পারবে না যে আর তোমার যে ফ্রিকোয়েন্সিটা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সিটা এফডিটা 0 করে দিতে পারবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আর এর মানটা তোমরা একটু বের করো। আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা বের করো। সেটাই তোমাদের লাগবে না? তুমি একটা ব্রেকার ডিজাইন করতেছো, সেই ব্রেকারে তোমার ফিক্সড কন্ট্যাক্টের মুভিং কন্ট্যাক্টের সাথে প্যারালালে ওই রেজিস্ট্যান্সটা লাগাও। এফডি 0। হ্যাঁ, এফডি সমান 0। এবং ওই রেজিস্ট্যান্সটা যদি প্যারালালে লাগাও তাহলে এফডি এর মান কত পাবো তুমি? 0 পাবো না শেষে? হ্যাঁ। এফডি সমান 0 লিখে এটা সমান 0 লিখবা, তারপর তোমরা ওই বীজগণিতিক নিয়মে সলভ করে করে এই আর এর মানটা বের করবে। এলসি এর মানটা কত হবে? কোনটা? এলসি। এলসির মান তো দরকার নাই, তুমি এলসি রাখবা ওই ইকুয়েশনের মধ্যে। এলসিটা রেখে এলসি রাখবা, জাস্ট আর এর মানটা বের করো।
ওই সি গুলো কাটাকাটি করো, ছোট করে ফেলো। সি মানে কি? রুট সি না, দুইটা রুট সি না, এগুলোকে কাটাকাটি করো, উপরে নিচে সি গুলো কাটাকাটি করছো তোমরা দুজন? কত আসছে? হাফ স্কোয়ার রুট এসি হাফ রুট ওভার এল বাই সি, তাই না? সারিয়া দেখো পিছন কোথায় আসে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা এটা তোমরা কোথায় লাগাবো বলতো? ব্রেকারটা তার কন্ট্যাক্টে একপাশে প্যারালাল, তাই না? আসে সমস্যা? তাহলে যে দেখো যে ছবিতে যেভাবে দেখলাম ব্রেকারের অ্যাক্রসে এই মানের একটা রেজিস্ট্যান্স যদি তুমি প্যারালাল লাগাও তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত করে পেতে পারতেছো? 0, তাই না? তাই তো আমরা চাই, তাই না? সো তখন হচ্ছে কোনো ফল্ট যদি হয় ক্লিয়ার করার পরে নতুন করে কোনো রিস্ট্রাইক ঘটবে না, আর ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা নতুন করে আসবে না। সেই জন্য এই জিনিস ঘটানো হয়েছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স সুইচিং। এখানে অনেক কথাবার্তা আছে, তোমরা হচ্ছে যে ডিরাইভেশন পাবে যেগুলো আমি বললাম সেটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে হবে। আর তোমাদের নিজের সিলেবাস এতটুকু থাকে, বুঝতে পারছো? নিজের সিলেবাসের পরে তোমাদের একটা টপিক আজকে পড়াবো, কারেন্ট শকিং, ইটারেশন অফ লো ম্যাগনেটিক কারেন্ট আর কারেন্ট শকিং। কারেন্ট শকিং জিনিসটা কি একটু দেখো, বোঝার চেষ্টা করো। কারেন্ট চপিং আর আমাদের ইলেকট্রনিক্সের যে চপার আছে সেটা না, ওই জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে দেখো, এখানে তুমি যদি কারেন্ট চপিংটা দেখো, চপিং করা মানে কি কাট করা না স্যার? কাট করা, কিন্তু চপার তুমি যেটা বলতেছো এই যে ম্যাগনিটিউড চপ করা, ভোল্টেজকে স্যার চপ করে দেন। মানে সেটা ম্যাগনিটিউড থেকে চপ করা না। আমাদের চপার করছিলাম স্যার, ভোল্টেজকে ছোট ছোট করে কেটে ভাগ করা স্যার। হ্যাঁ, কাটার মানে কাটার পরে তোমার ইয়াটা কিরকম হবে, ওয়েবসাইটটা কিরকম হবে? ওয়েবসাইট তো আমরা দেখে দিচ্ছি ওয়েবসাইট দেখো নাই না, ওই জিনিস এই জিনিস সেম জিনিস না। কারেন্ট চপিংটা দেখো, তোমার যেখানে ন্যাচারালি জিরো হয় সেটার আগেই তুমি জিরোতে ফোর্সফুলি নিয়ে আসবে, চপ করবে, সেটাকে বলা হচ্ছে কারেন্ট চপিং। সেম কিছুটা, কিন্তু এটা তো ফল্ট, ওটা কি ফল্টের জন্য ছিল? না স্যার, আমরা যে এসিআর ইউজ করছি না স্যার, আমরা আগেই জোর করে জিরোতে নিয়ে আসছি। হ্যাঁ, সেরকম না স্যার, এসসিআর এর আগেই জোর করে জিরোতে নিয়ে আসছো। এসিআর লাগানোর পরে তো স্যার ওখানে আগেই শুরু করলাম না স্যার, ওই যে একটু জায়গা অর্থাৎ তুমি পাওয়ার ইলেকট্রনিক্সের কথা বলছো, স্যার। পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে ট্রিগারিং বলো। জি স্যার। যখন ট্রিগারিং এর মাধ্যমে তুমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারো, সময়টাকে চেঞ্জ করতে পারো একটা ওয়েব শেপ, জি স্যার। এটা টোটালি অন্য জিনিস, এটা ওটা সেম জিনিস, বুঝছো? হ্যাঁ, কনসেপ্ট হয়তো তুমি মিলাইতে পারতেছো, যে হচ্ছে যে তুমি একটা থাইরিস্টর তুমি ইউজ করছো, সেটা দিয়ে একটা ওয়েব শেপে তুমি যে এরকম একটা ওয়েব শেপ আছে, তুমি মনে করো এখানে একটা থাইরিস্টর তুমি ইউজ করছো, এই থাইরিস্টর দিয়ে তুমি এই বরাবর নিচে এরকম ওয়েব শেপ পাইছো, তাই না? জি স্যার। এইটা আর এটা টোটালি ডিফারেন্ট জিনিস, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার একটা অংশকে নাই করে দিচ্ছে, সেটা আমরা দেখবই না। এটা হচ্ছে কারেন্ট শকিংটা হচ্ছে ন্যাচারাল কারেন্ট প্রসেসই থাকবে, সেটা যেখানে জিরো আসার কথা তার আগে আমরা জিরোতে নিয়ে আসবো, বুঝতে পারছো? এটা কিন্তু জিরোতেই অলরেডি অর্ধেক আছে, বুঝতে পারছো? সেটা দেখো যে এটা কিন্তু জিরোতে অলরেডি আছে, এটা আগে সব করে জিরোতে নিয়ে আসার মতো কোনো প্রসেস না। কারেন্ট শকিংটা হচ্ছে যে দেখো যে ন্যাচারালি যেখানে তোমার জিরো হওয়ার কথা তার আগে ফোর্সফুলি জিরোতে নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে কারেন্ট শকিং। আর কারেন্ট শকিংটা যখন হয় তখন হচ্ছে তোমার একটা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ সিস্টেমে উৎপন্ন হয়, দেখতে পাচ্ছ এখানে? সো এই যে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা, এটা দেখো যে এখানে আমরা চপিং কিন্তু একবার হয় না, অনেকবার হয়। এখানে একবার চপিং হয়েছে, তারপর হচ্ছে সেকেন্ড চপিং মনে করো যে এখানে হয়েছে, থার্ড চপিং মনে করো এই যে এখানে আসছে, এরকম কয়েকবার চপিং চলতে থাকে, কয়েকবার। আমার এটা ভালো। হ্যাঁ, এটা ভালো, কারেন্ট শপিংটা ভালো, এই জন্য এখানে প্রসেসটা বলা হয়েছে। কারেন্ট শপিং মানে বেশ কয়েকবার এই প্রসেস চলতে থাকে, এবং যেখান থেকে চপিং স্টার্ট হবে তার পরবর্তী চপিং এসে দেখো ম্যাগনিটিউডটা একটু কমে গেল না, তার জন্য আর্কের ইন্টেন্সিটিটা একটু কমে যাবে। আমাদের তো স্যার ওইখানে ওই যে জিরো হওয়ার পরেও আমাদের ওই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা আসলে এখন আর আসবে না। হ্যাঁ, সেটার ম্যাগনিটিউডটা কমে যাবে, কারণ হচ্ছে তুমি চপিং যেখানে হয় তারপরে সাধারণত ম্যাগনিটিউডটা কমই থাকে, যার জন্য এখানে রিস্ট্রাইকিং করার প্রবণতাটা কমে আসতে থাকে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে কারেন্ট চপিং। এটা তোমাদের মিডে সিলেবাসে থাকবে না, এটা জাস্ট তোমাদেরকে একটু
দেখাই দিলাম। আর এটার নিচে কারেন্ট চপিংটা হচ্ছে মেইনলি কখন করা হয়, যখন হচ্ছে তো এটা একটা কি জিনিস বলতো, এই জিনিসটা কি ট্রান্সফরমার, তাই না? ট্রান্সফরমার মানে সেকেন্ডারি সাইডে কোনো লোড আছে, লোড কিন্তু কানেক্টেড নাই। সেকেন্ডারি সাইডে যখন লোড কানেক্টেড না থাকে তখন প্রাইমারি সাইডের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট পাস হয় সেই কারেন্টটাকে বলা হয় ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট। নাম শুনছো এই কারেন্টটা? ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্টটা আমরা যদি হচ্ছে ইন্টারাক্ট করতে চাই, এটা তো ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্টটা কিন্তু ভালো না, কারণ হচ্ছে কোনো লোড নাই এদিকে, প্রাইমারির মধ্যে দিয়ে আমাদের কারেন্ট পাস হচ্ছে, আমরা চাই না আলটিমেটলি, তাই না? তখন হচ্ছে আমরা এটাকে ব্রেকারের মাধ্যমে আমরা এই কারেন্টটাকে মানে ডিসকানেক্ট করে দিতে চাই। এখন এই যে ডিসকানেক্ট করে দেব তখন হচ্ছে যে কারেন্টটার যেরকম নেচার মানে শো করবে সেটা হচ্ছে এইরকম একটা নেচার, বা কারেন্ট চপিং এর মাধ্যমে আমরা এটাকে ডিসকানেক্ট করে দিতে পারি। জাস্ট এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা যে এই যে ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট বা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড যদি কোনো লোড কানেক্টেড না থাকে, প্রাইমারি সাইডকে ইন্টারাক্ট করার জন্য এই কারেন্ট চপিং প্রসেসটা ব্যবহার করা হয়। এতটুকু দেখলেই তোমাদের হয়ে যাবে। এটা মিডের সিলেবাসের বাইরে, এটা ফাইনাল। তাহলে তোমাদের মিডের সিলেবাস থাকবে হচ্ছে এই পর্যন্ত, রেজিস্ট্যান্স সুইচিং পর্যন্ত। এটা কোশ্চেনটা আসবে কিভাবে বলতে, এটা আসবে হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং কি, আর হচ্ছে যে তুমি ওই আর এর মানটা বের করতে বলতে পারি। ক্যালকুলেটর হলো আর হ্যাঁ পাস কিভাবে করবো বলতো? আজকের ক্লাসে তো আসলেও ম্যাক্সিমাম আসবে 10 মার্কস, তাহলে কি পাস হবে? আচ্ছা, তোমাদের কোশ্চেন কিন্তু এবার কঠিন করবো, পড়াশোনা করে বলো। আমরা সবসময় পড়াশোনা করি। আর তোমাদের হচ্ছে যে কিছু খুচরা জিনিস যে, আচ্ছা ক্লোজ করো ভিডিওটা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে।